জুলাই গণহত্যা মামলায় নিজের দায় স্বীকার করে রাজ সাক্ষী হওয়ায় শর্ত সাপেক্ষে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ক্ষমা করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শর্ত অনুযায়ী তাকে নিজের ও তার সঙ্গীদের অপরাধের বিষয়ে ট্রাইব্যুনালে তুলে ধরতে হবে। অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাই তো এবার চিরতরের জন্য ক্ষমা করে দেওয়া হয়েছে আবদুল্লাহ আল মামুনকে। দর্শক, কি হচ্ছে দেশে? কেন তাকে মুক্তি দেওয়া হলো? তাহলে কি শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর জন্য আরেকজন ফাঁসির আসামিকে ক্ষমা করে দেওয়া হলো? এসব বিষয়ে থাকছে বিস্তারিত। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ, আজকের দিনের সব থেকে আলোচিত একটি সংবাদ, সেটা হলো সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন অর্থাৎ গণহত্যায় জড়িত একজন আসামি। তিনি বর্তমান গ্রেপ্তার আছেন। তিনি এক কথায় তিনি মুক্তি পেয়ে যাচ্ছেন। সেটা হলো কি, তিনি শেখ হাসিনা বা আওয়ামী লীগের এই সকল হত্যাকাণ্ডের বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন বা তিনি সাক্ষী দিতে প্রস্তুত হয়েছেন। ঠিক এই জন্যই তিনাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। দর্শক, তাহলে কি একজন ফাঁসির আসামিকে বাঁচাতে গিয়ে আর একজন ফাঁসির আসামিকে ফাঁসি থেকে খালাস দেওয়া হলো? এটা আপনি কি নজরে দেখছেন? আসলে এটা উচিত হচ্ছে কি উচিত হচ্ছে না, অবশ্যই কমেন্টে জানাবেন। তো দর্শক, মূলত কাহিনী কি এবং কি ঘটেছে, চলুন সেটা আমরা প্রতিবেদনের মাধ্যমে দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন। জুলাই গণহত্যা মামলায় নিজের দায় স্বীকার করে রাজ সাক্ষী হওয়ায় শর্ত সাপেক্ষে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ক্ষমা করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শর্ত অনুযায়ী তাকে নিজের ও তার সঙ্গীদের অপরাধের বিষয়ে ট্রাইব্যুনালে তুলে ধরতে হবে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে তাকে কারাগারে অন্য বন্দীদের সঙ্গে না রেখে আলাদা জায়গায় রাখতে আদেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে ট্রাইব্যুনালের আদেশের লিখিত অনুলিপি শনিবার প্রকাশ করা হয়েছে। এর আগে গত 10 জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়। আদেশের সময় ট্রাইব্যুনালের বিচারপতি মোহাম্মদ মহিতুল হক ইনাম চৌধুরী সাবেক আইজিপিকে জিজ্ঞেস করেন তিনি অভিযোগ স্বীকার করছেন কিনা। এরপরই তিনি নিজের অভিযোগ স্বীকার করে রাজ সাক্ষী হওয়ার আবেদন করেন। পরে আদালত চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। আদালতে সাবেক এই আইজিপি বলেছেন, জুলাই আগস্টে আন্দোলন চলাকালে আমাদের বিরুদ্ধে গণহত্যা সংগঠনের যে অভিযোগ আনা হয়েছে তা সত্য। এ ঘটনায় আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি। আমি রাজসাক্ষী হয়ে জুলাই আগস্ট আন্দোলন চলাকালে যে অপরাধ সংগঠিত হয়েছে তার বিস্তারিত আদালতে তুলে ধরতে চাই। রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই। শিশির মনির, আমি দোষী, আমি রাজসাক্ষী হতে চাই, আমি সবকিছু উন্মোচন করতে চাই, ট্রাইব্যুনালে বলেছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বন্দি অবস্থায় কেউ রাজসাক্ষী হলে তার স্বীকারোক্তির ভ্যালু কতখানি বুঝতে চাচ্ছি। আইনের চোখে যে বিচারের দিকে পুরো বিশ্বের আবার নজরও আছে, এমন গুরুত্বপূর্ণ একটি বিচার। আবার অনেকেই বলছেন যে এখন থেকে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে, সেটাই বা কেন বলছেন সেটাও জানতে চাই। একটু উল্লেখ করে রাখি যে নিরাপত্তার স্বার্থে কারাগারে একক সেলে নেওয়া হয়েছে সাবেক আইজিপি চৌধুরী মামুনকে। জি দেখুন, রাজসাক্ষীর কনসেপ্ট ফৌজদারি কার্যবিধিতে প্রথম আসে। এটাকে ইংরেজিতে বলে টেন্ডার অফ পার্ডন টু অ্যাকমপ্লিস। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের আইনের 15 ধারায় এরকম একটি বিধান আছে। যদি কোনো ব্যক্তি বলতে চায় টু ফুলেস্ট অফ হিজ নলেজ, তার জানা সকল কিছু সে ডিসক্লোজ করতে চায়, তাহলে তাকে প্রিভি দেওয়া হবে, তাকে কিছু ফ্যাসিলিটিস দেওয়া হবে। অ্যাট দ্য কস্ট অফ এই প্রিভির বিনিময়ে তিনি ট্রু নলেজটা ডিসক্লোজ করবেন। ফুলেস্ট ডিসক্লোজার লাগবে। অল্প ডিসক্লোজ করবেন না, তাহলে তিনি টেন্ডার নিতে পারবেন না। এই পার্ডনটা যদি তাকে নিতে হয়, তাহলে তিনি আর আসামি থাকবেন না, তিনি সাক্ষীতে রূপান্তরিত হবেন। বেসিক্যালি হি ওয়াজ এন অ্যাকিউজড পারসন, বাট নাও ফ্রম নাও টুডে হি বিকেম অ্যান উইটনেস। টেন্ডার অফ পার্ডন টু অ্যাকমপ্লিশ, এবং তিনি এটা অ্যাকসেপ্ট করেছেন। তিনি অফার করেছেন যে আই প্লিডেড গিলটি। অ্যাট দ্য সেম টাইম গিলটি প্লিড করার পরে আমি এই ঘটনা সম্পর্কে যতটুকু জানি আই ওয়ান্ট টু ডিসক্লোজ। এর আগে তার একটা জবানবন্দি রেকর্ড করা হয়েছিল বাই দি
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঢাকা। সেখানে তিনি বর্ণনা দিয়েছেন যে এই ঘটনা সম্পর্কে তিনি কি জানেন, এই হেলিকপ্টার কি করে উড়ানো হলো, এই গুলি কি করে নির্দেশ দেওয়া হলো, ল্যাথাল উইপন কি করে ব্যবহার করা হলো, ক্লোজ মিটিংয়ে কি আলোচনা হয়েছে, ন্যাশনাল সিকিউরিটি মিটিং, নিরাপত্তা কাউন্সিলের মিটিংয়ে কি আলোচনা হয়েছে, বিকজ হি ওয়াজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পারসন হু পার্টিসিপেটেড ইন দ্য মিটিং, হু পার্টিসিপেটেড ইন দ্য ডিসকাশন অফ দ্য কোর গ্রুপ, যিনি নাকি এগুলোতে অংশগ্রহণ করেছেন। সুতরাং তার নলেজ ইজ দ্য ফার্স্ট হ্যান্ড নলেজ, ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন। আপনি দেখবেন এখানে কমান রেসপন্সিবিলিটির বিচার হবে, নির্দেশদাতাদের বিচার হবে। তাহলে নির্দেশদাতাদের বিচার হতে গেলে যারা এই মিটিংগুলোতে পার্টিসিপেট করেছেন, নির্দেশ অ্যাকসেপ্ট করেছেন, নির্দেশ রিলে করেছেন, নিচের দিকে নির্দেশটা চালু করেছেন, এরকম একটা ব্যক্তি এসে যখন বলে আই রিসিভ ইনস্ট্রাকশন সাচ এন্ড সাচ এন ওয়ে, অ্যাকর্ডিং টু আই রিলিজ ইনস্ট্রাকশন টু মাই সাবঅর্ডিনেটস, দ্যাট statement becomes more credible, more reliable, more believable. ফলে তিনি এর বিনিময়ে তিনি কি পাবেন? তিনি সাক্ষী হয়ে যাবেন, তিনি তার সিকিউরিটি এনশিওর করতে হবে। আমি আমার প্রশ্নটা আরেকবার রিপিট করি, বন্দি অবস্থায় কেউ রাজসাক্ষী হলে তার স্বীকারোক্তির ভ্যালু কতখানি যখন যে বিচারের দিকে পুরো পৃথিবীর চোখ আছে? রাজসাক্ষী তো বন্দি অবস্থায় হতে হবে। বন্দির বাইরে বেলে যদি থাকেন তাহলে আরেকটা অপশন আছে। এখানে দেখেন তিনি যে রাজসাক্ষী হচ্ছেন তিনি তো আসামি এই মামলার, তিনি তো আজকের আগ পর্যন্ত এই মামলার একিউজড টার্নড ইনটু উইটনেস, এটাকেই তো রাজসাক্ষী বলে। কিসের বিনিময়ে তিনি হবেন? তিনি জেলে আছেন, জেলে থাকা অবস্থায় তিনি যদি রাজসাক্ষী হন কিংবা বেলে থাকা অবস্থায় যদি রাজসাক্ষী হন, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ক্রিমিনাল প্রসিজিওর কোড 1898 এর বিধান অনুযায়ী 338 অফ সেকশন, তার অনুযায়ী তার এটার ভ্যালু ইজ দ্য সেম নো ম্যাটার হি ইজ ইন বেল অর হি ইজ ইন জেল, ইম্যাটেরিয়াল। আর তার সিকিউরিটি এনশিওর করতে হবে, বিকজ দিস ইজ এ সেনসিটিভ ইস্যু, মেনি পিপল আর ইনভলভ উইথ হিম। তিনি যে ফুলেস্ট ডিসক্লোজার করবেন, আপনি দেখেন এই বিচারে এত ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন কিংবা মিনিস্ট্রি, হোম মিনিস্টার কিংবা প্রাইম মিনিস্টার, এই বিচার যে হবে সেখানে তিনি বেস্ট পারসন যার নলেজে ডাইরেক্ট ইনস্ট্রাকশন থাকার কথা। ফলে আমার বিবেচনা হিজ স্টেটমেন্ট উইল বি এ কোয়ালিটিফুল স্টেটমেন্ট। হি নিডস হিজ সিকিউরিটি at the cost of his statement he will receive some benefit. He will not be accused. বিভিন্ন সরকারের আমলে 164 ধারায় জবানবন্দি নেয়ার বিষয়টা নিশ্চয়ই আমাদের মনে আছে। আমি আসবো আপনার কাছে। শিশির মনির, নির্বাচন কমিশনের আব্দুল মাসুদ বলেছেন নতুন প্রস্তাবিত প্রতীকের তালিকায় শাপলা রাখা হচ্ছে না, জাতীয় প্রতীক হিসেবে বিবেচনা নিয়ে এটাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবিধানে জাতীয় প্রতীক শাপলা ও জাতীয় পতাকার কথা বলা হয়েছে, এই দুটির মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য আইন করা হয়েছে, এটা বিধিমালা করা হয়েছে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষ প্রতীক হতে পারবে না। আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে। জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে। আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন। প্রতীক নিয়ে বিতর্কে ইসির নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এনসিপি করছে। জাতীয় ফল কাঁঠাল একটি দলের রাজনৈতিক প্রতীক হলে শাপলা হতে কি আইনগত কোনো বাধা আছে কিনা? আমি আইনগত কোনো বাধা দেখি না। শাপলা যদি অ্যালট করা হয়, কিন্তু দেখেন যে ইলেকশন কমিশনের পাওয়ারটা কি? ইলেকশন কমিশনের পাওয়ার হলো তারা যদি কোনো প্রতীককে ইনক্লুড করতে হয় তাহলে তাদেরকে একটা এসআরও জারি করতে হয়। এটার সঙ্গে আবার ল মিনিস্ট্রির একটা যোগসূত্র আছে, যে প্রতীকগুলো ইতোমধ্যে তাদের তালিকায় আছে। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক যারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন তৈরি করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। তো দর্শক এতক্ষণ দেখছিলেন একটা লাইভ টক শো, যেখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা চলছিল এবং শুরুতেই দেখছিলেন কেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ছেড়ে দেওয়া হলো বা ক্ষমা করে দেওয়ার ঘোষণা হলো। দর্শক, যদিও একজনকে ক্ষমা করে দিয়ে যদি 50 জনকে আটক করা যায় তাহলে 50 জনকে আটক করা সঠিক আছে আমার ধারণা। তবে আপনার ধারণা কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো সংবাদে। তো গুরুত্বপূর্ণ এরকম আলোচনা, ভাইরাল ভিডিওগুলো একত্রে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।